এটা আমাদের এখন বড় একটা ইস্যু, জ্বালানি সংকট। আমাদের সরকার এমন একটা সময় আসলেন তার যখন আসলে দেশে সারা পুরো বিশ্বই আসলে একটা অস্থির অবস্থার মধ্যে বিরাজ করছে। আমরা ছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজা তো যুদ্ধ করছিল, এখন আবার শুরু হয়েছে নতুন করে ইরান থেকে বিভিন্ন মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ আসলে কোন পর্যায়ে যাবে আমরা বুঝতে পারছি না। এই সময়টাতে আসলে বাংলাদেশের সরকার অর্থনৈতিক এই চাকাটা কিভাবে সচল রাখতে পারে সে ব্যাপারে আপনার কি ব্যাখ্যা হতে পারে? ধন্যবাদ। মানে আপনার এই পোস্টের যাওয়ার আগে আমি ভাইয়ের কথার একটু উত্তর না দিলেই নয়। হাদির এটা নিয়ে যে ব্যবসা মানে হয়েছে বা হচ্ছিল সেটার অনেকগুলো উদাহরণ আমি এখন দিতে পারবো, কিন্তু সেই টাইম আপনি আমাকে দিবেন না। তার একটা উদাহরণ আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন। নির্বাচনের আগে তারা রাস্তাঘাট বন্ধ করে দিল এবং সেখানে স্লোগানটা কি দেখেন, ভেরি ইন্টারেস্টিং। ব্যবসাটা কেন বলছি ভেরি ইন্টারেস্টিং এই কারণে, বলছে হাদি হত্যার বিচার না হলে, খুনিদের বিচার না হলে নির্বাচন হবে না। তা নির্বাচনের সাথে আপনার হাদি হত্যার বিচারের সাথে আর নির্বাচনের সাথে কিসের সম্পর্ক? আমবার হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটি থেকে সে নির্বাচিত জিএস, হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটির শিবিরের সমস্ত যারা নির্বাচিত, ঢাকায় তাদের এখানে এসে আন্দোলন দুদিন পর পর কী করে এরা, খ্যাপে ভাড়া এগুলো যে আন্দোলন খাটে এরা সবাই, এই যে শিবিরের কতগুলো আছে, হ্যাঁ। এই হাদি হত্যার বিচার নিয়ে যে ব্যবসা হচ্ছিল এটা তার হচ্ছে বড় উদাহরণ নির্বাচনকে বানচাল করার জন্য। এবং হাদি হত্যার পরপরই একজন বর্ষিয়ান সাংবাদিক যিনি বিএনপির মধ্যে ছিল, গুপ্ত জামাত, সে বলল যে আজকে থেকে এই আপনার ইনকলাব মঞ্চের পৃষ্ঠপোষক হচ্ছে আমি। মানে কি ইনকলাব মঞ্চকে এটা মধুর চাক নাকি যে আপনি ওখান থেকে মধু খাবেন, সেই জন্য আপনি সেই সাংবাদিক বলে দিল যে আমি এটার পৃষ্ঠপোষক হই। হাদি হত্যার বিচারের সাথে নির্বাচনের কি সম্পর্ক? আর এই সাংবাদিকদের এই যে কথাবার্তাগুলো, এবং আপনি দেখেন বিদেশ থেকে যায় সমস্ত ইউটিউবাররা এই হাদি হত্যা নিয়ে যে ধরনের তারা কথা বলেছে, আমি আপনাকে 100টা উদাহরণ দিতে পারবো যে হাদি হত্যা নিয়ে আপনার ব্যবসা হচ্ছে। আমাদের সময় আরেকটা কথা বলি, আপনি অনেক বিপ্লবীর কথা আপনার টকশোতে শুনতে পাই। হাদিও একটা অনেক বড় বিপ্লবী, কোনো সন্দেহ নাই। আপনি বলেন তো, বুয়েটের আবরার ফাহাদ হত্যার পরে বুয়েটের ছেলেরা রক্ত দিয়েছে, তখন এই হাদিরা কোথায় ছিল? আসলে এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের হঠাৎ 5 তারিখের পরে এ ধরনের বিপ্লবীদেরকে আমরা দেখেছি। আজকের দিনই প্রধানমন্ত্রী, আমি কিন্তু তার জেল পার্টনার, 1.5 মাস জেলখানার মধ্যে ছিলাম। আমরা 17 বছর এই অন্যায় অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, জেলখানায় গিয়েছি, পড়েই গেছি। কিন্তু হঠাৎ করে এখন 5 তারিখের পরে সে অনেক বড় বড় বিপ্লবীদের চেহারা দেখতে পাচ্ছি। সুতরাং এ ধরনের বিপ্লবীদের এদেশের মানুষ ওন করে না বিধায়ী দেখেন আজকে যে জেএনজি, আমি এনসিপি ভাইকে বলবো যে দেখেন নেপালে এমন একটি সফল গণঅভ্যুত্থানের পর আজকে বলেন্দ্র শাহের নেতৃত্বে জেএনজিদের একটি সরকার গঠিত হতে যাচ্ছে। আর এনসিপি কি হলো? এনসিপি আর একটা দলের মধ্যে বিলীন হয়ে গেল। এনসিপির কোন আদর্শ আছে? এনসিপির কাজ হচ্ছে এখন সরকারকে সমালোচনা করবে। আরে যে সরকারটা হচ্ছে মাত্র 15-20 দিনের সরকার, সে এমন একটি সফলতা অর্জন করার পরও তাদের ভাল লাগছে না যে এটা। অথচ এনসিপি সরকার 1.5 বছর ক্ষমতায় ছিল, হাদি হত্যার খুনিরা কোথায় আছে, কি আছে, তাদের নিয়ে কোনো ধরনের ডিপ্লোমেসি তারা করেছে? দেখেছেন, শুনেছেন? অথচ এটা গেল, এটা আপনার গেল, আপনি জ্বালানির কথা আপনাকে কিন্তু আমি শুরুতে একবার বলেছিলাম না, এখানে আমরা একটা পর্ব করব যাকে সেখানে ওসমান হাদিকে নিয়ে পুরোপুরি আমরা আসলে তাকে নিয়ে করতে পারি। এবং আমাকে যদি আমন্ত্রণ জানান, আমি প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স আপনি একদম, আমি এটা নিয়ে অবজারভেশনের মধ্যে থাকি এবং আমাকে এই ধরনের বলতে হয়। আর জ্বালানির কথা যেটা আপনি বললেন যে আমাদের সংকট চলছে, এটা থেকে পরিত্রাণের উপায় কি সেটা একটু জানালে আসলে সবার জন্য সেটাই বলছি। প্রথমত হচ্ছে যে আমাদেরকে এখনো পর্যন্ত, আজকেও জ্বালানি মন্ত্রী বলেছেন যে 1 মাসের জ্বালানি আমাদের আছে। দেখেন আমাদের পেট্রোল এবং অকটেল, আমরা যেটা বাইরে থেকে যেটা নিয়ে আসি সেটা হচ্ছে ক্রুড অয়েল, যেটা আমাদের পেট্রোল এবং অকটেলকে আমরা আরো উন্নত করার জন্য সেটা আমাদের প্রয়োজন হয়। আর আমরা যেটা হচ্ছে এলএনজি, সেটা হচ্ছে আমরা বিদেশ থেকে আমাদেরকে অনেক নিয়ে আসতে হয় এবং সেটার পরিমাণও কিন্তু 90 লাখ মানে টন, ঠিক আছে। এবং আমাদের দেশে কিন্তু 2,10,000 টন যেটা আমাদের চাহিদা, সেটা কিন্তু আমাদের দেশের মানে 3 ভাগের 2 ভাগের সেটা কিন্তু দেশে
আমাদের উৎপাদন করা হচ্ছে কিন্তু। এবং দেখেন আমাদের অলরেডি চট্টগ্রামে আমাদের এলএনজির কিন্তু কয়েকটি জাহাজ অলরেডি কিন্তু আজকে এবং গতকাল এবং আরও 3টা জাহাজ কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরে ফিরবে। সুতরাং পেনিক হওয়ার কোনো সুযোগই নাই। এবং আমাদের যে জ্বালানির যে এখন যে আমাদের শুধুমাত্র ডিজেলটা আমাদের একটু ডেঞ্জারাস পয়েন্ট আছে। তারপরেও সরকার ভারতের সাথে, আমি আপনাকে আগের পর্বে বলেছি, সরকার কিন্তু যে আপনার যে আমাদের ভারতের সাথে যে 15 বছরের চুক্তি আছে সেটার সরকার কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে আমাদের অলরেডি প্রণয় ভার্মা কিন্তু পজিটিভ বলেছেন যে উনি এটি সরকারকে বলেছেন এবং সরকার পজিটিভ বলেছে। অর্থাৎ ভারত থেকে যদি আমাদের ডিজেল চলে আসে তাহলে কিন্তু আমাদের জ্বালানি ক্ষেত্রের যে প্রবলেমটা সেটা হচ্ছে না। হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে একটি আমাদের জন্য ডেঞ্জারাস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যুদ্ধটা যদি লং টার্ম চলে তাহলে যেটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের যে রেমিটেন্সগুলো পাঠায় এই জায়গাতে আমাদের অর্থনীতি একটা বড় ধরনের অশনি সংকেতের ব্যাপার আছে। কারণটা হচ্ছে দেখেন আপনি গতকাল একটা নিউজ দেখলাম কাতারে তারা যে পরিমাণ ড্রোন এবং মিসাইল মানে ছুটছে তারা কিন্তু ব্যাংকে গিয়ে যে টাকাটা দেশে পাঠাবে সে ধরনের পরিস্থিতি কিন্তু নাই। সো এ ধরনের পরিস্থিতি কিন্তু আছে এবং এটা আগামী দিনে আমাদের সেটা ফেস করতে হবে। শুধুমাত্র আমি মনে করি জ্বালানির ক্ষেত্রে এদেশের মানুষের আমি মনে করি যে কোনো ধরনের পেনিক হওয়ার কোনো দরকার নাই এবং সেটার কারণে আপনি বারবার গাড়ি নিয়ে গিয়ে বাসার মধ্যে আপনি তেল রিজার্ভ করে রাখবেন সেটা কিন্তু করার কোনো কাজ নেই। একজন দেখেন 10,000 লিটার তেল তার বাসার ট্যাঙ্কিতে, মানে এ ধরনের কাজ করলে তো আপনি যদি আপনার চাহিদা আজকে যদি থাকে 10 লাখ লিটার, আপনি যদি 20 লাখ লিটার পাম্প থেকে নিয়ে যদি রিজার্ভ করেন এই দায়িত্ব যে কারণে কিন্তু সরকার এখন যেটা আপনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছেন যে যিনি পাম্পে যাবেন তার আইডি কার্ডের মাধ্যমে তিনি কয়বার আসছেন নিচ্ছেন কিনা এগুলো পদক্ষেপ নিতে হচ্ছে। কিন্তু আমরা যারা নাগরিক আমাদের কিন্তু এখানে একটি বড় দায়িত্ব আছে। সরকার কিন্তু একটি অংশ, সরকার চাইলেও কিন্তু আপনার সবকিছুর সমাধান করতে পারবে না। আবার সরকারকে যদি আমরা শুধু সমালোচনাই করি, আমাদেরও সবার দায়িত্ব আছে যে জনগণকে এ ব্যাপারে সচেতন করা যে আসলে কোনো প্রবলেম, এখন প্রবলেম হচ্ছে আপনার তেলের, আপনার সয়াবিন তেলের কি প্রবলেম দেখবেন যে আবার কালকে ব্যবসায়ীরা এই যে আমাদের একটা ইভিল একটি গোষ্ঠী দীর্ঘদিন তৈরি হয়েছে তেল ইস্যুটা যেহেতু এসছে সরকারকে আপনি মাত্র কিছুদিনের সরকার যেটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুক্রবারেও অফিস করছেন আপনি দেখেন এবং তিনি আমরা তো খুব ক্লোজ কন্টাক্টে আমরা দেখছি যে উনি যে পরিমাণ, আমি তো বলেছি আপনাকে, যে পরিমাণ পরিশ্রম করছে সেটা কিন্তু আপনার চিন্তা করার বাইরে। এবং ক্যাম্পেইনের মধ্যে 102-3টি জন নিয়ে উনি কিন্তু এই জনগণকে উনি প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং আশা করি আপনারা সরকারকে সময় দিলে এটা দৃশ্যমান উন্নতিগুলো দেখতে পাবেন। কিন্তু যুদ্ধের কারণে হয়তো একটু ব্যাহত হচ্ছে।